হাবিবুর রহমান সোহান গত ২-৩ বছর ধরে এটা জোর গলায় বলা যায় যে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে যত পাওয়ার হিটার আমরা পাইছি, স্পেশালি টপ অর্ডারে যত পাওয়ার হিটার আমরা পাইছি, তার ভিতরে সবচেয়ে ক্লিন, সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে কনসিস্টেন্ট পাওয়ার হিটার হচ্ছে হাবিবুর রহমান সোহান। ওটা খেলতে শ্রীলঙ্কা থেকে তিশারা পেরেরা আসছিলেন, জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা আসছিলেন, বাংলাদেশের সৌম্য, আফিফ, তারপর সাব্বির, ইমরুল কায়েস, অনেকে ওই টুর্নামেন্ট খেলছেন। আরো ২-৪ জন বিদেশি খেলোয়াড় ছিলেন যাদের নাম আমার মনে নেই। তো এই টুর্নামেন্টটা খেলতে গিয়ে সোহান যেটা করলেন, সোহান ওখানে ৮ ম্যাচে ৩৬৯ রান করলেন, প্রায় ২০০ স্ট্রাইক রেটে, প্রায় ২০০ স্ট্রাইক রেটে। তো রেকর্ড ভাঙার পরে স্বাভাবিকভাবে সোহানকে নিয়ে প্রচুর হইচই হলো। সোহান লাইমলাইটে চলে আসলেন, সোহানের ছবি টবি ছাপা হতে লাগলো, ২-৪ জন সোহানকে নিয়ে কন্টেন্ট বানালেন, টিভিতে তার ইন্টারভিউ দেখা যেতে লাগলো। মানে সোহান ঠিক ১ থেকে ১.৫ বছরের ভেতরে ৫-৬টা টুর্নামেন্ট খেলে সবগুলোতে প্রায় ১৫০ থেকে ২০০ কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করে সোহান তখন আলোচনায় চলে এসেছেন। আজকে সোহানকে নিয়ে কথা বলবো। তো প্রথমে একটু ক্লারিফাই করে নেওয়া দরকার যে নুরুল হাসান সোহান না, আমার খুব প্রিয় পাত্র, আমার মানে ছোট ভাই নুরুল হাসান সোহান না, এটা অন্য এক সোহান। এই সোহানের কথা যারা একটু ঘরোয়া ক্রিকেটের খোঁজ খবর রাখেন তাদের একটু জানার কথা। হাবিবুর রহমান সোহান গত ২-৩ বছর ধরে এটা জোর গলায় বলা যায় যে বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে যত পাওয়ার হিটার আমরা পাইছি, স্পেশালি টপ অর্ডারে যত পাওয়ার হিটার আমরা পাইছি, তার ভিতরে সবচেয়ে ক্লিন, সবচেয়ে পাওয়ারফুল এবং সবচেয়ে কনসিস্টেন্ট পাওয়ার হিটার হচ্ছে হাবিবুর রহমান সোহান। এখন আমরা আজকে খোঁজ করে বের করার চেষ্টা করব যে সেই হাবিবুর রহমান সোহান এখন কোথায় আছেন। কারণ লাস্ট বিপিএলে হাবিবুর রহমান সোহানের একটা মাত্র ভালো ইনিংস ছিল, খুব বেশি ভালো করেননি। তারপরে সোহান কোথায় গেলেন, সোহান এখন কোথায় আছেন, কি করছেন, উনি কি সিস্টেমের ভিতরে আছেন না বাইরে আছেন, এই ব্যাপারগুলো বের করব। তার আগে একটু সোহানের গল্পটা বলি যে সোহান আসলে কি করছেন, কেন তাকে আমাদের মনে রাখা উচিত। একটা তো সহজ কথা সবার বোধহয় মনে আছে যে গত বছরের আগের বছর ঢাকা প্রিমিয়ার লিগে উনি মাশরাফির করা যে দ্রুততম সেঞ্চুরি রেকর্ড এটা ভেঙে ফেলছিলেন, মাত্র ৪৯ বলে সেঞ্চুরি করছিলেন। ফলে এটা তো সবার একটু মনে থাকার কথা। এছাড়া সোহানের অনেকগুলা বলার মতো গল্প আছে, অনেকগুলা গল্প আছে। সোহান হচ্ছে সিরাজগঞ্জের ছেলে, সিরাজগঞ্জে একটা ছোটবেলা থেকে ক্রিকেটার হতে চাইছেন। আমি কালকে রাতে ওনার সঙ্গে কথা বলতে গিয়ে এটা জানছি। সোহান ওখানে একটা একাডেমিতে খেলতেন। তারপরে উনি মানে অনেকটা কি বলে এটাকে, ওই যে অনেকেই আপনারা করেন যারা টুকটাক খেলার জন্য চেষ্টা করছেন, যে বাড়িতে কিছু না বলে কোনো রকম সহায় সম্বল ছাড়া ঢাকায় চলে আসে, যে ঢাকায় গেলে বোধহয় ক্রিকেটার হতে পারবো। তো আলটিমেটলি হয়েছেন, উনি পূর্বাচল ক্রিকেট ক্লাবের সঙ্গে যুক্ত হয়েছেন ফার্স্ট ডিভিশনে। এইখানে একটা জিনিস প্রভাব ফেলছে যে সোহান ঢাকায় আসার পর সোহান কারো একজনের বুদ্ধিতে সোহান চলে গেছিলেন রাজশাহীতে। আগে রাজশাহীতে গিয়ে সোহান ভর্তি হলেন বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমিতে। বাংলা ট্র্যাক ক্রিকেট একাডেমি চালান সুজন ভাই, কিন্তু বাংলা ট্র্যাকে তখন সোহানের বয়সও কম, সোহান খুব বেশি ভালো কিছু করেননি, বা যে কোনোভাবে সুজন ভাই নজরে পড়েননি, সুজন ভাই খেয়াল করেননি এই ছেলেটাকে। সুজন ভাই যদি তখন খেয়াল করতেন যে এত ভালো পাওয়ার হিট করতে পারে, তাহলে আমার ধারণা সুজন ভাই তখনই ওকে কোনো একটা সিস্টেমে নিয়ে আসতেন। তো সেটা হয়নি। এরপরে ওখানে কাউকে ধরে পড়ে ঢাকাতে পূর্বাচল ক্রিকেট ক্লাবের সঙ্গে ফার্স্ট ডিভিশন খেলা শুরু করেন। তো আমি একটু দেখে বলবো, আমার তো স্মৃতিশক্তি খারাপ আপনারা জানেন, যে প্রথমে পূর্বাচল ক্রিকেট ক্লাবের হয়ে খুব লাকিলি উনি হচ্ছে প্রথমে ফার্স্ট ডিভিশনের টি-20টা খেলেন। ফার্স্ট ডিভিশনের ও বছর দুটো ভার্সন হয়েছিল, একটা টি-20 লিগ হয়েছিল, একটা 50 ওভার লিগ হয়েছিল। তো টি-20তে সোহানের পারফরমেন্স ছিল এরকম যে 4 ম্যাচে 250 রান করছিলেন, 62.50 অ্যাভারেজ ছিল। স্ট্রাইক রেটটা বলি 189.94, মানে 190 স্ট্রাইক রেটে প্রায় সোহান ব্যাট করছিলেন ওই টি-20 টুর্নামেন্টে। আসেন টি-20তে এটা হতে পারে। এরপরে ফার্স্ট ডিভিশনের যখন ওয়ানডে টুর্নামেন্টটা হলো, ওয়ানডে টুর্নামেন্টে 399 রান করলেন 6 ম্যাচে, অ্যাভারেজ ছিল 66.50, দুর্দান্ত। এবার ওয়ানডেতেও তার স্ট্রাইক রেট 144, মানে প্রায় 150-র কাছাকাছি। মানে প্রথম সিজনে ফার্স্ট ডিভিশন খেলতে গিয়ে একটা ছেলে বুঝাই দিল যে সে প্রচুর মারতে পারে, কিন্তু এইটা আসলে সোহানের দরজাটা খুললো না। সোহানের তখনও ওয়েট করতে হতো। ফার্স্ট ডিভিশনে এরকম অনেক ছেলে পিটায় খেলে,
আমরা প্রতি বছর শুনি কেউ ডাবল সেঞ্চুরি করে ফেলছে, কেউ 180 করে ফেলছে, কেউ 40 বলে 100 করে ফেলছে, ফার্স্ট ডিভিশনে এসব ঘটে। আর নানা রকম আমাদের দেশে তো ফার্স্ট ডিভিশনে নানা রকম আকাম কুকাম হয়, ফলে ফার্স্ট ডিভিশনের স্ট্যাটিস্টিক্স আমরা ঠিক বিশ্বাস করতে চাই না। এই জন্য সোহান নজরে পড়েন নাই। সোহান নজরটা কারণ হচ্ছে পরের ওই বছর রাজশাহীতে একটা টি-20 টুর্নামেন্ট হয়েছিল, সম্ভবত ক্লেমনের আয়োজনে একটা টি-20 টুর্নামেন্ট ছিল, বেশ ম্যাসিভ একটা টুর্নামেন্ট। ওটা খেলতে শ্রীলঙ্কা থেকে তিশারা পেরেরা আসছিলেন, জিম্বাবুয়ে থেকে সিকান্দার রাজা আসছিলেন, বাংলাদেশের সৌম্য, আফিফ, তারপর সাব্বির, ইমরুল কায়েস, অনেকে ওই টুর্নামেন্ট খেলছেন। আরো 2-4 জন বিদেশি খেলোয়াড় ছিলেন যাদের নাম আমার মনে নেই। তো এই টুর্নামেন্টটা খেলতে গিয়ে সোহান যেটা করলেন, সোহান ওখানে 8 ম্যাচে 369 রান করলেন, প্রায় 200 স্ট্রাইক রেটে, প্রায় 200 স্ট্রাইক রেটে। এই জিনিসটা এবং ওই টুর্নামেন্টটা পুরোটা দেখতেছিলেন হচ্ছে খালেদ মাহমুদ সুজন। সুজন ভাই স্পেশালি ফাইনাল ম্যাচে মাঠেই ছিলেন, পুরোটা টেক কেয়ার করতেছিলেন, খোঁজ নিচ্ছিলেন কে কি করতেছে। ফাইনালে মাঠে ছিলেন এবং ফাইনালে সোহান দুর্দান্ত একটা ইনিংস খেলে। কত রানের ইনিংস আমার মনে নেই, কিন্তু ওই জিনিসটা সুজন ভাইকে খুব দৃষ্টি আকর্ষণ করে। সুজন ভাই তখন যেটা আলোচনা করেন নিজেদের ভিতরে, যে এই ছেলেটার সবচেয়ে বড় সুবিধা যেটা, যে সাধারণত এই লেভেল টি-20তে আমরা যাদের পাই, এই যে মুনিম শাহরিয়ার বলেন, তারপরে শামীম বলেন, আকবর বলেন, এরা মূলত ক্রস ব্যাটের খেলোয়াড়। এরা যায় শহীদ আফ্রিদির মতো ট্রাই করে ব্যাটে বলে কানেক্ট করার, আড়াআড়ি শট খেলে, বল গেলে গেলে গেল, না গেলে ব্যাটে লাগলো না। কিন্তু সোহান এই জায়গাটা একটা বিরল ব্যতিক্রম। সোহান প্রত্যেকটা শট খেলেন হচ্ছে ক্রিকেটিং শট, মানে একদম যেই বলটা যেই মেরিট, এই বলটার মেরিট হচ্ছে 4 মারার, উনি হয়তো পাওয়ার দিয়ে ওটাকে 6 বানায় ফেলেন। মানে উনি কখনো নন ক্রিকেটিং শট খেলেন না, যাকে বলে প্রপার ক্রিকেটিং শট করেন। এটাতে যেটা সুবিধা, যে আপনার টপ অর্ডারে যখন প্রপার ক্রিকেটিং শটওয়ালা একজন মার্কুটে ব্যাটসম্যান থাকবে, সাচ অ্যাজ রোহিত শর্মা, মানে রোহিত শর্মা প্রচন্ড পিটায় খেলতে পারে, কিন্তু রোহিত শর্মা কখনো স্লগ করে না। এই ডিফারেন্সটা বুঝতে হবে, যে রোহিত শর্মা স্লগার না, যেটা আমাদের ঋষাদের মধ্যে আছে। ঋষাদও কিন্তু স্লগার না, ঋষাদও দুর্দান্ত ক্রিকেটিং শট খেলতে পারে। তো এই জিনিসটা সুজন ভাই খুব দৃষ্টি আকর্ষণ করলো। সুজন ভাই বলে কয়ে ওকে খুলনা টাইগার্সে বিপিএল খেলালেন। প্রথম দিকে ম্যাচ পেল না, একেবারে শেষ লগ্নে এসে 2-3টে ম্যাচ পেল মনে হয়। সেখানে ও একটা ইনিংস খেললো, সম্ভবত 9 বলে 30 রানের একটা ইনিংস খেললো। সেটাতে হারতে বসা একটা ম্যাচ খুলনা জিতে গেল। এই প্রথম জাতীয় পত্রিকায় সোহানের নাম আসলো। জাতীয় পত্রিকায় আমরা জানতে পারলাম যে সোহান বলে, হাবিবুর রহমান সোহান বলে একটা ছেলে আছে, এই ছেলেটা ফাটায় দিচ্ছে। এটা হচ্ছে বিপিএল 23-এর ঘটনা। এটা বরিশালের বিপক্ষে 9 বলে 30 রানের ইনিংস খেলছিল। এরপরে সোহান খেললো হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ। ঢাকা প্রিমিয়ার লিগের প্রথম সিজনে সে আপনার ইয়ে করলো, গাজী গ্রুপের হয়ে খেললো। ওখানে তার বেশ ভালো কিছু ইনিংস ছিল, তার মধ্যে 66 বলে 101 রানের একটা ইনিংস ছিল, 2টো সেঞ্চুরি ছিল, 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছিল। মানে বুঝতেই পারছেন ঢাকা প্রিমিয়ার লিগে এসছে, এবার কিন্তু দেশের সেরা খেলোয়াড়দের ফেস করতে হচ্ছে। এখানেও তার স্ট্রাইক রেট খুব একটা ফল করেনি, 130 স্ট্রাইক রেটে ব্যাট করেছে, 300+ রান করেছে। এবার ঘটনাটা হলো পরের ঢাকা প্রিমিয়ার লিগে 23-24-এ ঢাকা প্রিমিয়ার লিগে সে 387 রান করেছিল, স্ট্রাইক রেট 140, অ্যাভারেজ প্রায় 40, মানে দুর্দান্ত ধারাবাহিকতা। স্ট্রাইক রেট ছিল 140। সেটাও ঘটনা না, ঘটনা হচ্ছে সে যে কারণে একদম সারা দেশে শিরোনাম হয়ে গেল, সে হচ্ছে একটা ম্যাচে সে 49 বলে সেঞ্চুরি করে ফেলল। 49 বলে সেঞ্চুরি করলো, মোট হচ্ছে 61 বলে 117 রানের ইনিংস খেললো। এর ফলে সোহান বাংলাদেশের দ্রুততম সেঞ্চুরিয়ানে পরিণত হলেন ওয়ানডে ক্রিকেটে, একদিনের লিস্টে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরিয়ানে পরিণত হলেন। এর আগে কলাবাগানের বিপক্ষে মাশরাফি 50 বলে সেঞ্চুরি করেছিলেন, ওটাই ছিল 2016 সালে করা, ওটাই ছিল বাংলাদেশের রেকর্ড। তো রেকর্ড ভাঙার পরে স্বাভাবিকভাবে সোহানকে নিয়ে প্রচুর হইচই হলো, সোহান লাইমলাইটে চলে আসলেন, সোহানের ছবি টবি ছাপা হতে লাগলো, 2-4 জন সোহানকে নিয়ে কন্টেন্ট বানালেন, টিভিতে তার ইন্টারভিউ দেখা যেতে লাগলো। মানে সোহান ঠিক 1 থেকে 1.5 বছরের ভেতরে 5-6টা টুর্নামেন্ট খেলে সবগুলোতে প্রায় 150 থেকে 200 কাছাকাছি স্ট্রাইক রেটে ব্যাট করে সোহান তখন আলোচনায় চলে এসেছেন।
ফলে সোহানের বিপিএল এ টিম পাওয়া পরের বছর খুব একটা কঠিন হলো না। কিন্তু এই জায়গায় একটা মজার ব্যাপার ঘটলো, পরের বছর বিপিএল এসে দেখা গেল যে সোহান অনেকগুলো ম্যাচ পেয়েছেন কিন্তু খুব একটা রান করতে পারছেন না। একটা মাত্র ম্যাচে সম্ভবত 33 বলে 50 রানের একটা ইনিংস খেলেছিলেন, একেবারে সম্ভবত ওটা বিপিএল এর শেষ ম্যাচ ছিল। ওই ইনিংসটা ছাড়া বিপিএল এ তার বলার মতো কিচ্ছু ছিল না, এটা সর্বশেষ বিপিএল এর ঘটনা। এখন আমি কালকে রাতে, এবার আমরা এই কাগজটা বাদ দিতে পারি কারণ আমার যা বলার বলা হয়ে গেছে। এখন আমি কালকে রাতে সোহানের সঙ্গে কথা বললাম যে সোহান, মানে প্রথমেই আমার জিজ্ঞাসা ছিল যে আপনি 1.5টা বছর এইরকম ভয়াবহ ফর্মে ব্যাট করলেন, তারপরে সে গত বিপিএল এ কি হলো যে গত বিপিএল এ একটা মাত্র বলার মতো ইনিংস, এছাড়া কিছু নাই, এটা কারণ কি? তো উনি আমাকে যেটা বললেন যে ভাইয়া দেখেন, আমি লাস্ট যখন ঢাকা প্রিমিয়ার লিগ খেলছি, তারপরে বিপিএল খেলছি, সর্বশেষ বিপিএল খেলছি প্রায় 1 বছর পরে। এই সময়ের ভেতরে ভাইয়া আমি কোনো ম্যাচ প্র্যাকটিস করি নাই, আমি কোনো ম্যাচ খেলার সুযোগ পাই নাই, আমার সামনে কোনো টুর্নামেন্ট ছিল না, কোনো ম্যাচ ছিল না, আমাকে কেউ কোথাও ট্রেনিং করারও সুযোগ দেয় নাই। এখন যেটা হয় যে এর আগে তো আমি সবসময় কোনো একাডেমি টেমিতে থাকতাম, ফলে ওখানে প্রচুর জিম করতাম, ফিটনেস ট্রেনিং করতাম, স্কিল ট্রেনিং করতাম, না পাওয়ার হিটিং করতাম এবং প্রচুর খ্যাপ ম্যাচ টেস্ট, প্রচুর ম্যাচ খেলতাম, সারা বছর ম্যাচের মধ্যে থাকতাম। কিন্তু এই প্রথম আমার ক্যারিয়ারে একটা বছর আমি প্রায় বসেছিলাম, ইচ্ছা করে হয়তো এই মাঠে ওই মাঠে গিয়ে 2-1 ঘন্টা ব্যাটিং নক করছি। এটাতে যেটা হয়েছে, ও নিজে বলতেছে যে আমার ফিটনেসের সমস্যা হচ্ছিল এবং আমার যে পাওয়ার হিটিং স্কিল এটা অনেকটাই ফল করছিল। আমি ব্যাটে বলে ঠিক মতো কানেক্ট করতে পারতেছিলাম না, প্রপার শট করতে পারতেছিলাম না, তখন মনে হচ্ছিল বোধহয় স্লগ করলে এখান থেকে বেরোয় আসতে পারবো। মানে ওর ক্রাইসিসটা হলো ও ম্যাচ খেলতে পারছে না, প্র্যাকটিস করতে পারছে না, এরকম একটা অবস্থায় ছেলেটা পড়ে গেল। তো আমি বারবার গত কদিন ধরে যতগুলো ভিডিও বানাচ্ছি এর ভিতরে বোধহয় অলরেডি 3-4 বার বলা হয়ে গেছে যে আসলে আমাদের এই জাতীয় উঠতি প্লেয়ার, তরুণ নতুন প্লেয়ার, এদের প্রধান ক্রাইসিস হচ্ছে এরা টুর্নামেন্ট পাচ্ছে না, এরা ঘরোয়া ক্রিকেটের টুর্নামেন্ট পাচ্ছে না, এরা প্র্যাকটিস করার জায়গা পাচ্ছে না। এদের জন্য এনসি এর মতো, রাহুল দ্রাবিড়ের এনসি এর মতো কোনো ইনস্টিটিউট নাই যেখানে এরা গিয়ে ভর্তি হবে, যেখান থেকে এরা আরো পরিপূর্ণ হয়ে বেরোবে। এইটা বিরাট একটা ক্রাইসিস, বিরাট ক্রাইসিস আমাদের ক্রিকেটের। এখন সবচেয়ে বড় ক্রাইসিস হচ্ছে এটা যে আমাদের খেলোয়াড়দের খেলার জায়গা নাই। শুধুমাত্র যারা তারকা খেলোয়াড়, যারা এস্টাবলিশ খেলোয়াড়, তাদের জন্য জায়গা আছে। যারা উঠতে চায়, নতুন উঠতে চায়, আজকে আমি দেবব্রত ধরেন আমার উপরে ঈশ্বর বর করছে, আমি কালকে থেকে বড় ব্যাটসম্যান হইতে চাই, আমার খেলার কোনো জায়গা নাই রে ভাই, কোনো জায়গা নাই। আমি কাউরে ধরে পড়ে বড় জোরে একটা ফার্স্ট ডিভিশন ম্যাচ খেলতে পারি। তো এই জায়গাটা এ পর্যন্ত খুব হতাশার গল্প। এখান থেকে একটু পজিটিভ যেটা ঘটছে যে বাংলাদেশের নির্বাচকরা, এখন 2জন তরুণ নির্বাচক আছেন, লিপু ভাই আছেন, ওনরা আসলে একটু সিস্টেমটাকে ঢেলে সাজাতে চাচ্ছেন। সেই ঢেলে সাজানোর অংশ হিসাবে ওনরা এখন বাংলাদেশের ডোমেস্টিক সার্কিটে কারা টি20-র জন্য ডোমেস্টিক সার্কিটে কারা পাওয়ার হিটার আছে এবং প্রপার শট করে এরকম ব্যাটসম্যানদের অনেককে কালেক্ট করছেন এবং সৌভাগ্যক্রমে সেই লিস্টে হাবিবুর রহমান সোহানও আছে। ওকে এইচপির আন্ডারে ট্রেনিং করানো হচ্ছে, ও এখন আছে রাজশাহীতে ট্রেনিং করছে। এবং মানে সে বলল যে গত কয়েক মাসের ট্রেনিং এর দারুণ আউটপুট পাচ্ছে। প্রথমত হচ্ছে তার ফিটনেস আগের লেভেলে চলে আসছে, সে বলতেছে ভাই আমি এখন যে কোনো সময় চেয়ে ফিট। এবং সে আরেকটা জিনিস করছে, সে বলছে যে আগের মতো শট করতে পারছি, যে কোনো বল কানেক্ট করতে পারছি। এবং ও বলছে যে আমার একটা বড় দুর্বলতা ছিল, আমি স্ট্রাইক রোটেট করতে পারতাম না, ম্যাচ সিচুয়েশন অনুযায়ী সিঙ্গলস ডাবলস বের করতে পারতাম না। তো ওটা নিয়ে স্যারদের সঙ্গে আমি কাজ করছি, রাজেন স্যার বা যারা আছেন তাদের সঙ্গে কাজ করছি, এখানেও আমার বেশি উন্নতি হচ্ছে। ফলে আমার ধারণা আমি 50 ওভার বা লঙ্গার ভার্সনেও এখন ভালো খেলতে পারবো। সেটা হলে তো খুবই ভালো, সেটা হলে তো খুবই ভালো। একটা 3 ফরম্যাটের প্লেয়ার কে না চায়, সবাই চায়। কিন্তু আমি চাই আগে যে হাবিবুর রহমান সোহান 3 নম্বর ব্যাট করে। আমাদের টপ অর্ডার, জাতীয় টপ অর্ডারের অবস্থা খুবই শোচনীয়। আমাদের এখানে ব্যাকআপ লাগবে, একটা পাইপলাইন লাগবে। সোহান যেন সেই পাইপলাইনের জন্য যোগ্য হিসাবে তৈরি হন। সামনে বিপিএল আসতেছে, আরো অনেক টুর্নামেন্ট আসতেছে, এইসব জায়গায় সোহানকে খেলানোর সুযোগ দেওয়া হোক। সোহান যদি নিজেকে প্রুভ করতে পারে, কে না জানে যে শান্তদের জায়গাটা উনিই দখল করে নেবেন। আমি শেষ প্রশ্ন সোহানকে করছিলাম যে সোহান স্বপ্ন দেখেন কিনা ন্যাশনাল টিমে, তো বলে ভাইয়া অবশ্যই স্বপ্ন দেখি, তবে 1-2 ম্যাচ খেলে বেরোয় যাবো ওই পারফরমেন্সের স্বপ্ন দেখি না। আমি চাই যে আমি ওখানে ঢুকবো, একটা বড় মাইলস্টোন করবো, তারপরে একটা বড় অ্যাচিভমেন্ট নিয়ে অবসরে যাব। তো এই কথাটা শুনে আমার বুকটা ভরে গেছে যে এরকম অ্যাম্বিশন আছে বাংলাদেশের ছেলেপেলের, এখনো এরকম স্বপ্ন দেখতে পারে, এটা অসাধারণ একটা ব্যাপার। আপনাদের সবাইকে ধন্যবাদ এবং সোহানের জন্য শুভকামনা।